নমস্কার, আমি প্রবীর। গত বিভিন্ন পর্বের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ 2024কে লক্ষ্য রেখে সপ্তম শ্রেণীর জন্য খুব অল্প সময়ে নটি পর্ব তোমাদের তুলে ধরেছি। আজ আমরা এই 10ম পর্বে উপস্থিত হলাম। এই পর্বে আমরা তোমাদের জন্য শেষ মুহূর্তের শেষ ভিডিওতে 30টি প্রশ্ন অতি সংক্ষিপ্ত ধর্মী এবং সেই প্রশ্নগুলির সমাধান আজ আমরা তোমাদের বইয়েতে এবং সেই সঙ্গে আমরা প্রয়োজনে খাতার সাহায্য নিয়ে কোষে তোমাদের করিয়ে দেব। আজ আমরা বোর্ডে করছি না, কারণ এতগুলো অঙ্ক তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে কম সময়ে, তোমাদের হাতেও খুব কম সময়, কারণ বেলা 12টার থেকে তোমাদের পরীক্ষা, তাই অবশ্যই এই শেষ মুহূর্তের শেষ ভিডিওটার প্রত্যেকটি অঙ্ক নিখুঁতভাবে তোমরা দেখে নাও। তোমরা পরীক্ষার হলে গিয়ে যেন সম্পূর্ণরূপে ভিডিওটির প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা করতে পারো, সেই লক্ষ্যেই আমরা এই পন্থা নিয়েছি, যাতে করে তোমরা 30টা প্রশ্ন আজ দেখে নিতে পারো এবং এই 30টি প্রশ্নের সমাধান আমরা কিভাবে করছি সেটাও তোমরা অনুধাবন করতে পারো, সহজেই করতে পারো। সেই কারণেই এই ভিডিওটি তুলে ধরা। এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনকার মতো আবারও আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রাখবো, সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের মতামত এবং লাইক এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। সেই সঙ্গে সঙ্গে বলি, এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু আগামী দিন থেকে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই ষষ্ঠ শ্রেণীর এবং পঞ্চম শ্রেণীর যে সমস্ত বার্ষিক পরীক্ষা রয়েছে তার প্রস্তুতি আমরা শুরু করে দিচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তারপর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের চ্যানেল থেকেই তোমরা দেখতে পাবে এই সপ্তম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের সমাধান। তো সেই কারণে বলবো, অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই চ্যানেলের মধ্য থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের তুলে দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা সকলে পেতে পারো। আর তার সাথে সাথে যাতে করে তোমাদের বন্ধুবান্ধব, তোমাদের পরিচিত জনেরাও পেয়ে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে অন্যান্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এই চ্যানেলটি সম্পর্কে কিভাবে এর উন্নতি সাধন সম্ভব তোমাদের মতামতের উপরও আমরা নির্ভর করব। সেই কারণে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে প্রত্যেকটি ভিডিও, এবং তার সাথে সাথে অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখবে। তো চলো, আজ আমরা শুরু করছি আমাদের এই পর্বের, অর্থাৎ একদম শেষ মুহূর্তের শেষ ভিডিও। তো সেই কারণে আমরা আজ তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি 30টি প্রশ্নের সমাধান এই পর্বে তুলে ধরব। এটি আমাদের 10 নম্বর পর্ব, পর্ব 10। এই 10তম পর্বে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, মোট 30টি প্রশ্ন আছে। সেই 30টি প্রশ্নের সমাধান কিন্তু আমরা এই স্বল্প সময়ের ভিতরে তোমাদের তুলে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে না, কোন রাশিটি ক্ষুদ্রতম? এখানে আছে 0, এখানে আছে ডি এর দাগে রয়েছে -1/2, সি এর দাগে রয়েছে -2, ডি এর দাগে রয়েছে 1/100। এখানে মনে রাখবে সবচেয়ে ছোট হলো মাইনাস। তো এখানে মাইনাসের মধ্যে -1/2, এখানে আছে -2, তাহলে -2 হবে সবচেয়ে ছোট। ভিন্ন প্রকৃতির কোনটি? দেখো, 2 এর দাগের প্রশ্নে বলা রয়েছে ভিন্ন প্রকৃতির কোনটি। 11, 9 আছে এ অপশন। বি অপশনে রয়েছে 0.35, সি এর দাগে রয়েছে √0.81, তারপর রয়েছে ডি এর দাগে 12%। এক্ষেত্রে এই 0.35 এটিও একটি প্রকৃত ভগ্নাংশ। একেও মূলদ সংখ্যায় নিয়ে এলে 0.9 হবে, অর্থাৎ বর্গমূল করলে হবে 0.9, মানে এটিও হবে একটি প্রকৃত ভগ্নাংশ। আর 12% মানে 12/100, এটিও প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটি হবে এই 11/9 মানে 11/9, এটি হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ভিন্ন প্রকৃতির এটি। অর্থাৎ আমাদের এই এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 3 এর দাগে বলেছে 4 জন লোক 3 দিনে একটি কাজ করতে পারে, একজন লোক একদিনে করতে পারে কাজটির কত অংশ, এটা চেয়েছে। তাহলে দেখো, এখানে যদি আমরা অঙ্কটা এভাবে করি যে 4 জন লোক 3 দিনে একটি কাজ করতে পারে, তাহলে একজন লোক একদিনে করবে কত না 1 কম করবে, তাহলে 4 × 3 = হবে 1/12 অংশ, অর্থাৎ 1/12 অংশ তারা কাজ করবে। তার মানে উত্তরটা হবে এখানে ডি এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 4 এর দাগের প্রশ্ন,
1-2 এর নিকটতর কোনটি? 1-2 এর নিকটতর, দেখো 1-2 সমান সমান লিখতে পারি কি না 0.50। এখন তারপরে যে অপশানগুলো রয়েছে সেগুলো যদি দেখি তাহলে দেখব কি এতে রয়েছে কি না 2/5 সমান সমান 5×4=20 হয়, অর্থাৎ 0.4 হবে, 0 নিয়ে নিতে পারি। আবার বিয়ের দাগের অপশান সেখানে বলা রয়েছে কি না 3/7, আমরা একে লিখতে পারি 4×7=28, 0.42, আর ওইটা যাবে। সি এর দাগের অপশানে রয়েছে কি, সি এর দাগের অপশানে আছে 4/9, মানে আমরা একে লিখতে পারি 9×4=36, অর্থাৎ 0.44, আরও আছে। এবার ডি এর দাগের অপশানটা যদি দেখো সেখানে কি রয়েছে, ডি এর দাগের অপশানে আছে 1/3 সমান 0.33, এভাবে চলতে থাকবে। তাহলে যদি দেখা যায় এখানে 0.5 ছিল, এখানে সবচেয়ে কাছাকাছি হবে এই 4/9, মানে এখানে আমরা অপশান হিসাবে নেব কাকে, তাহলে এখানে এই সি এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি 0.058782 থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। দশমিকের পর যাই থাকুক না কেন, আমরা জানি 576 মানে 24-এর বর্গ সমান সমান হলো 576, আর 25-এর বর্গ সমান সমান 625। তার মানে এখানে 0.0582 ক্ষেত্রে যেটা কাছাকাছি বর্গ সংখ্যা সেটা থাকার কথা সেটা হলো 576, এখানে আছে আমরা যদি দেখি এটা 582, তাহলে আমরা এটা পয়েন্ট হিসাবেই নিয়ে আসবো। তাহলে উত্তরটাকে আমরা এভাবে লিখতে পারি কি না 0.0582 এর থেকে এই অংশটা 0.0576, তাহলে 6 কয় দাও 12, 6 দাও 12, 7 × 8 0 মিলে যাচ্ছে, পাশাপাশি মিলে গেল 0 0, তাহলে 0.0006, অর্থাৎ 3টে 0 তারপর 6, মানে এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। অর্থাৎ এত বিয়োগ করলে বিয়োগফল এটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে। তারপরের সংখ্যাটা দেখো, অঙ্কটা বলেছে 20 মিটার লম্বা ও 5 মিটার চওড়া একটি মেঝেকে 10 সেমি মাপের বর্গাকার পাথর দ্বারা বাঁধতে কয়টি পাথর লাগবে। আমরা জানি ক্ষেত্রফল সমান হলো কি না দৈর্ঘ্য, অর্থাৎ 200, এখানে আছে 20 মিটার, 20 মিটার সমান সমান সেমিতে করলে আরও দুটো শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 2000, এখানে 2000 গুণ 5 মিটার মানে হলো 500, সেমিতে নিয়ে এলাম। এবার 10 সেমি করে বর্গাকার পাথর, তাই 10 গুণ 10। এখন যদি কাটাকুটি করি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ কাটাকুটি করলে পাচ্ছি আমরা 5 দুগুণে 10, 3টে শূন্য বসে গেল, মানে 10,000। তাহলে আমরা পাচ্ছি কি এই ডি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তাহলে এই হলো আমাদের এই পর্বের প্রথম যে 6টি গুরুত্বপূর্ণ অঙ্ক তার সমাধান। তো চলো এবার আমরা চলে যাব বাকি অঙ্কগুলির সমাধানে। এবার দেখো 7 দাগের প্রশ্ন, কোনটি ঠিক? দেখো এখানে রয়েছে 0.9 তার মাথায় পৌনঃপুনিক মাইনাস 0.09 ইকুয়াল টু দেওয়া রয়েছে, মানে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে। সবসময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে 0.9 তার মাথায় পৌনঃপুনিক মানে হলো 1। এখন 1 থেকে যদি বিয়োগ করা হয়, যেটি বিয়োগ হোক, আবার কোনো কিছু থেকে যখন পয়েন্ট থেকে বিয়োগ হচ্ছে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা থেকে বিয়োগ হচ্ছে তার মানে সেটা বড় হবে। তার মানে এই বি এর অপশানটা হবে এক্ষেত্রে দেখো বড়, এই বি এর অপশানটা হবে এক্ষেত্রে বড়। আমরা খুব বেশি বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ সময়টা খুব কম সময়ের মধ্যে উত্তর দিতে হবে তাই। তো দেখো 3/5 ভগ্নাংশটি কার সমতুল্য? 3/5 মানে একে যদি পয়েন্টে নিয়ে আসি তাহলে 5 6 30, তার মানে এখানে 60%, এটা হবে এর সমতুল্য। 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা? 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি সবসময় দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 নম্বর সংখ্যাটির দ্বারা। এখানে কোনটি ঠিক? তো দেখো এখানে রয়েছে এ ভাজিত বি বন্ধনীর ভিতরে রয়েছে, তারপরে রয়েছে আবার ভাজিত সি, আবার দেওয়া রয়েছে এ ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে, আবার দেওয়া রয়েছে বি ভাজিত সি, এরূপে রয়েছে।
তো যদি দেখা যায় এক্ষেত্রে এগুলো যদি আমরা দেখি এগুলো সবই কিন্তু ভুল রয়েছে। এক্ষেত্রে তোমরা ডি এরটা দেখতে পাবো কি রয়েছে না, এখানে রয়েছে এ প্লাস বি, এখানে বন্ধনীটা যদি আমরা ভাঙি তাহলে মাইনাস সি মাইনাস ডি, আবার এখানেও কিন্তু মাইনাস এ মাইনাস ডি, এটা মাইনাস আছে, ব্র্যাকেট বন্ধনীটা ভাঙলে আমরা পাবো মাইনাস সি প্লাস বি, তার মানে এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো বলেছে কোনটি ঠিক না কোনটি ভুল, এক্ষেত্রে কোনটি ভুল আছে। তো এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ভুলটা হবে কি, এখানে রয়েছে দেখো এই এক্স ভাজিত এক্স গুণ এক্স, অর্থাৎ এক্স বাই এক্স মানে এক, তাকে ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে শুধু ওয়াই হবে। আবার এটাও এখানে এর কাজ মানে এক্স ওয়াই নিচে চলে যাচ্ছে, তাহলে বাই এখানে হচ্ছে কত, তাহলে সেখানে এখানে পাচ্ছি আমরা শুধু ওয়াই, আর এখানে পাবো আমরা 1/y, তার মানে এখানে এই সি এর দাগের অপশানটাই হবে ভুল। এবার দেখো 12 দাগের প্রশ্ন, এখানে বলা আছে 2ab প্লাস 3bc রাশিটিতে বি এর সহগ কত হবে। তো এক্ষেত্রে বি এর সহগ আমরা কীভাবে বার করব, দেখো এখানে বলা রয়েছে অঙ্কটাতে কি না 2a প্লাস 3bc, তাহলে আমরা এখান থেকে এই 2ab আছে, তাহলে বি কমন নিয়ে নেব, বি কমন নিলে থাকছে কত 2a প্লাস 3c, অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা b ইন্টু 2a প্লাস 3c, তার মানে এখানে বলেছে কি বি এর সহগ, তাহলে বি এর সহগ হবে 2a প্লাস 3c, অর্থাৎ এই বি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর, বি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 13 দাগের প্রশ্ন, বলছে কোনটি অন্যদের চেয়ে আলাদা। এখানে ভালো করে তোমরা যদি দেখো 13 দাগের প্রশ্নগুলো, তাহলে 13 দাগের প্রত্যেকটি প্রশ্নের মধ্যে এরা সকলেই কিন্তু অভেদ, একমাত্র এই ডি এর দাগের যে প্রশ্নটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল টু এক্স কিউ মাইনাস এক্স প্লাস 9, এটি হলো একটি সমীকরণ, তাই এটি ভিন্নতর। এবারে রয়েছে 14 দাগের প্রশ্ন, এক্স ওয়াই অপেক্ষা বড় হলে এক্স ওয়াই এবং 0 মানে 0 অঙ্ক তিনটি দ্বারা সৃষ্ট 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। তো দেখো যেহেতু এখানে বলা আছে এক্স আর ওয়াইয়ের মধ্য থেকে ওয়াই অপেক্ষা বড় হলে কে না এক্স বড়, তাহলে আমরা যদি এখানে এভাবে এই এক দশ এবং শত করি তাহলে বড়টাকে বলা আছে না, বলা আছে এক্স ওয়াই অপেক্ষা বড়, অর্থাৎ ওয়াই ছোট, তাহলে এখানে আমরা ওয়াই বসাবো, এখানে আমরা 0 বসাতে পারি, আর এখানে আমরা বসাবো এক্স, তার মানে দশককে শতককে শত দিয়ে, দশককে 10 দিয়ে এবং একককে 1 দিয়ে গুণ, তার মানে কি হবে 100y প্লাস এক্স, 100y প্লাস এক্স হবে এর উত্তর, অর্থাৎ এই বি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো কি বলছে, প্রতি কেজি x টাকা মূল্যের a কেজি চায়ের সঙ্গে প্রতি কেজি y টাকা মূল্যের b কেজি চা মেশানো হলো, মিশ্রিত চায়ের প্রতি কেজির মূল্য কত দাঁড়াবে। তাহলে x টাকা কেজি দরে যদি আমি a কেজি চা, তার মানে ax প্লাস কি বলেছে না y টাকা কেজি দরে b কেজি অর্থাৎ by, মোট কত কেজি, তাহলে চা হলো মোট a কেজি আর এই b কেজি মানে a প্লাস b, তাহলে আমাদের অপশানটা হবে এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমাদের অপশান কোন অপশানটা সঠিক, এক্ষেত্রে ax প্লাস by বাই a প্লাস b, অর্থাৎ এই ডি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্নে বলা রয়েছে কি, এখানে বলা আছে 4 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ রাশি হলে এক্স এর মান কত। এটা একটা পূর্ণবর্গ রাশি বলছে, তাহলে যদি পূর্ণবর্গ রাশি হয় তবে আমরা কি করব, দেখো এখানে বলা আছে তাহলে কি না 4 স্কোয়ার এ স্কোয়ার 4 a স্কোয়ার মাইনাস এক্স প্লাস 9, এখন এই 2a তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার অর্থাৎ 9 মাইনাস এক্স, এবার এটা দিয়ে আমরা একটা পূর্ণবর্গ রাশি করতে পারি 2a প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু 3 মাইনাস 4 ছিল মাইনাস 4, তাহলে এই অংশটা তার মানে কাট যেতে হবে, অর্থাৎ এরা সমতুল্য মান। তাহলে আমরা কি লিখব না, এক্ষেত্রে লিখতে পারি এভাবে মাইনাস 2 3 6 6 2 12 12a সমান সমান এখানে ছিল কি এটা এক্স,
সমান এক্স। তাহলে এক্স সমান সমান হলো কি, এখানে মাইনাস আছে, এটাও মাইনাস, তাই মাইনাস মাইনাসে কেটে যাবে, মাইনাস মাইনাসে কেটে যাবে। তখন আমরা পাবো কি না 12a। অর্থাৎ এক্ষেত্রে এই ডি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নে কি বলা রয়েছে? 17 দাগের প্রশ্নে বলা রয়েছে, দেখো 17 দাগের প্রশ্নে বলা আছে কি না, বলেছে 5 × 2x - 4 = 10x - 20 থেকে বলা যায় x এর মান হবে, কি মান হবে? দেখো যদি আমরা এখানে গুণ করি তাহলে 5 × 2x মানে হলো কি 10x - 5 4 যা হবে 20। তাহলে এখানে বামপক্ষ এবং ডানপক্ষ উভয় সমান, মানে এটা অভেদ। তাই এক্ষেত্রে x এর মান মানে x এর মান পাওয়া যাবে না, x এর মান যে কোনো মান হতে পারে, এটা হবে এর সঠিক উত্তর। অর্থাৎ x এর মান যে কোনো মানই হতে পারে। এবার 18 দাগের প্রশ্ন বলেছে কোন বিবৃতিটি সঠিক? প্রতিফলনের কোণের মান ও দিক অপরিবর্তিত থাকে, ঘূর্ণনের কোনো মান ও দিক অপরিবর্তিত থাকে, চলনে কোনো মান দিক অপরিবর্তিত থাকে, না সকল ক্ষেত্রেই কোণের পরিবর্তন ঘটে কিন্তু দিক অপরিবর্তিত থাকে। তাহলে কি হবে না প্রতিফলনের কোণের মান ও দিক, এটা এই চলন কোণের মান ও দিক অপরিবর্তিত থাকে, এটা হবে। অর্থাৎ সি এর দাগের অপশানটা। এবার দেখো 19 দাগের কোন বিবৃতিটি ভুল? এখানে বিবৃতিটির মধ্যে চলনের স্থির বিন্দু থাকতে পারে, এটাই হলো ভুল। এবার 20 দাগের প্রশ্ন বলেছে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী ত্রিভুজ গঠন করা নিম্নলিখিত কোন ক্ষেত্রে সম্ভব নয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব। কি বলেছে না সূক্ষ্মকোণী, সমকোণী, না সমকোণী কখনোই হতে পারে না, সমবাহু ত্রিভুজ। তাহলে এটাই হবে কি না সম্ভব নয়, এক্ষেত্রে সম্ভব নয়। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজ গঠিত হতে পারে না। এবার 21 দাগের প্রশ্ন বলেছে একটি মাছ স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটছে। মাছটি প্রতি মিনিটে 3 মিটার এগিয়ে যায়, কিন্তু পরের মিনিটে স্রোত তাকে 2 মিটার পিছিয়ে দেয়। 10 মিটার দূরত্ব পৌঁছাতে মাছটির কত সময় লাগবে? তাহলে শেষ মিনিটে কি করবে, মাছটা 3 মিটার এগিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এই 10 থেকে আমরা প্রথমে 3 মিটার বাদ দিয়ে দেবো, তাহলে 7 মিটার। এই 7 মিটার যেতে তার মানে কি 3 মিটার করে যাবে, আবার 2 মিটার করে পিছিয়ে আসবে, তার মানে 7 বারের জন্য এখানে 7 মিটার যেতে 7 × 2 = 14 সমান 14 মিনিট তাকে কিন্তু কী করতে হবে না এইভাবে যেতে হবে। আর শেষ 1 মিনিট, যে মিনিটে সে 3 মিটার চলে যাচ্ছে, তাহলে মোট লাগবে 15 মিনিট। তাহলে মোট সময় লাগবে কত না 15 মিনিট। তাহলে এখানে উত্তরটা হবে বি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী পেজে, অর্থাৎ 22। এবার দেখো 22 দাগের প্রশ্ন। এখানে বলেছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64 হলে মধ্য সমানুপাতিটি হবে। মাঝের সংখ্যাটা কি হবে? মাঝের সংখ্যাটা হবে 4। এখানে 4 কিউব সমান সমান হবে 64। অপশানগুলো রয়েছে 4 রয়েছে, 5 রয়েছে, 8 রয়েছে, 16 রয়েছে, হবে মাঝে 4। অর্থাৎ এর দাগের অপশানটি। বর্গক্ষেত্রের রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা, বর্গক্ষেত্রের কি আছে অক্ষের সংখ্যা কত হবে? 4টি। অর্থাৎ 4 বার সে আবার 360 ডিগ্রি কোণে ঘুরতে গিয়ে সে 4 বার তার একই পজিশনে আসতে পারে। অর্থাৎ এটা হবে এর দাগের অপশানটা। 24 দাগের প্রশ্ন k - 3 তার হোল স্কোয়ার = k² + kc + 9 হলে c এর মান কত? তো এখানে রয়েছে k - 3 তার হোল স্কোয়ার = k² + kc + 9। তাহলে এখানে লিখতে পারি আমরা k² - 6k + 9 = k² + kc + 9। তাহলে 9 এ 9 কেটে দিতে পারি, k² এ কেটে দিতে পারি। তাহলে এখানে পাচ্ছি আমরা kc সমান সমান -6k, k কেটে গেল, তাহলে c সমান সমান -6, k সমান c সমান -6 হবে। অর্থাৎ এই সি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 25 দাগের প্রশ্ন কি বলছে না একটি অঙ্ক ভাগ অঙ্ক যার ভাজ্য দিয়েছে x ভাজক y এবং ভাগশেষ z হলে ভাগফল কত হবে? ভাগফল সমান সমান কি হয়? ভাগফল সমান ভাজ্য থেকে, তাহলে ভাজ্য আছে x, তার থেকে আমরা
ভাগফল বিয়োগ বলবো অর্থাৎ জেড, এক্স মাইনাস জেড বাই ভাজক মানে ওয়াই, তাহলে এক্স মাইনাস জেড বাই হবে ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে এক্স মাইনাস জেড বাই ওয়াই মানে বি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। 26-এর দাগের প্রশ্ন, 26-এর দাগের প্রশ্নে কি বলেছে? 26-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল কি হবে? বলেছে গুণফল হবে 1.01025। তো দেখো এখানে যদি আমরা দেখি 10 পয়েন্ট তুলে দিই তাহলে হবে কত না 105, এর বর্গমূল যদি করি কত হয়? আমরা কিভাবে শেষে 5 থাকলে তার বর্গমূল করি? দেখো শেষে যদি 5 থাকে মানে রয়েছে 65, তার যদি বর্গমূল করি কত হবে? 5 5 25 আর 6 7 42। ঠিক সেরকম এক্ষেত্রেও কি হচ্ছে 5 5 25 আর 10 11 হবে 110। এবার পয়েন্ট ছিল এক্ষেত্রে, এখানে পয়েন্ট ছিল, তো তাহলে তার মানে কি এটা হবে 1.05, এটা হবে 1.05। তার মানে এক্ষেত্রে আমরা এই ডি এর অপশানটাকে সঠিক উত্তর হিসেবে নেব। এবারে 27-এর প্রশ্ন, 27-এর প্রশ্নে বলা আছে কোনটি ভুল বিবৃতি? একটি ট্রাপিজিয়াম সামান্তরিক হতে পারে, এটাই হলো সবচেয়ে বড় ভুল, কখনো এটা ট্রাপিজিয়াম সামান্তরিক হতে পারে না। 28 দাগের একটি ঘরের ভিতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার, প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে রং করতে কত খরচ হবে? তাহলে প্রথমে আমাদের জানতে হবে এটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি না 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য এখানে 6 আছে, যোগ প্রস্থ, প্রস্থ এখানে 4 আছে, ইন্টু উচ্চতা 3 আছে। এই সমগ্র অংশটাকে আমরা কি করব না আবার 10 দিয়ে গুণ করব, কারণ 10 টাকা করে রং করতে খরচ, তাহলে এটা হলো ক্ষেত্রফল, তাকে 10 দিয়ে গুণ। তাহলে 6 4 10, 10কে 2 দিয়ে গুণ, 2 গুণ 10 গুণ 3, বাইরে আছে আবার 10, তাহলে 2 10 20, 20 3 60, 60কে 10 দিয়ে গুণ করলে হবে 600 টাকা। তাহলে 600 টাকা খরচ হবে, এখানে অপশন বি এটা হবে সঠিক উত্তর। এবার 29-এর দাগের প্রশ্ন, 29-এর দাগের প্রশ্নে বলেছে কোন বিবৃতিটি ঠিক? বিয়োগ বা ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য হবে? হ্যাঁ হবে। বিয়োগ বা ভাগ কোন ক্ষেত্রে ও সংযোগ নিয়ম হবে না? কোনো ক্ষেত্রে সংযোগ নিয়ম হবে না বলছে, তাহলে এই বিবৃতিটি ঠিক, অর্থাৎ যোগ এবং বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে কোনো সংযোগ নিয়ম হবে না। এবার 30-এর এই পর্বের শেষ এবং এক্সট্রার একটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটির সমাধান আমরা এই পর্বেই তোমাদের তুলে দিচ্ছি। তো দেখো কি বলেছে না কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 164 এবং 229কে ভাগ করলে যথাক্রমে 4 ও 5 অবশিষ্ট থাকবে? তাহলে প্রথমে আমরা 164 থেকে 4 বিয়োগ করে নেব, তাহলে 160, আবার 229 থেকে আমরা 5 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে না 5 কয় দাও 9, 4 দাও 9, 224। এই 224কে 160 দিয়ে ভাগ দেবো, তাহলে কবার যাবে? একবার যাবে। এটা হচ্ছে কত এখানে 160, তাহলে 4 পাচ্ছি, 6 কয় দাও 12, 6 দাও 12, 64। এবার 64কে 64 দিয়ে ভাগ করবো 160কে, তাহলে দুবার গেল, 2 4 8, 2 6 12, 8 কয় দাও 10, 2 দাও 10, 2 3 কয় দাও 6, 3 দাও 6, 32 দিয়ে ভাগ করবো আবার 64কে, 32 দুগুণে 64। তার মানে এই সংখ্যাটা হবে কত? বলেছে বৃহত্তম সংখ্যা অর্থাৎ গসাগু, তার জন্য আমরা গসাগু করলাম 32, তাহলে এই বি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার শেষ প্রশ্ন এই পর্বের কি বলেছে না 5 কিগ্রা এম ডেকাগ্রা কার সমতুল্য? আমরা কি জানি না দেখো 100 ডেকাগ্রা, ডেকাগ্রা সমান সমান 1 কিগ্রা, তাহলে এখানে আছে 5 কিগ্রা মানে 500 ডেকাগ্রা যোগ এই এম, তাহলে 500 প্লাস এম ডেকাগ্রা, এটি হবে এর উত্তর। তাহলে এক্ষেত্রে অপশন সি হবে এর সঠিক উত্তর। তো আজকে এই পর্বের এই 31টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানের মধ্য দিয়ে আমরা সপ্তম শ্রেণীর আজই দুপুর 12টায় তোমাদের হতে চলেছে যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষা, সেই পরীক্ষায় আশা করি আমাদের এই স্বল্প দৈর্ঘ্যের যে সমস্ত ভিডিওগুলো তোমাদের তুলে দিলাম তা তোমাদের অত্যন্ত কার্যকরী হবে এবং আগামী দিনে তোমরা আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকলে এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা সবার আগে একটু সময় আগের থেকে আমরা তোমাদের তুলে দিতে বদ্ধপরিকর। সেই কারণে বলবো যে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে পড়ে যারা পরীক্ষায় যাচ্ছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে আশা করি তোমরা 30-এ 30 এই কয়েকটি পর্বের মধ্য দিয়েই তোমরা কিন্তু পেয়ে যাবে এই আশা ভরসা রেখে তোমাদের কাছে আবারও বলবো যে অবশ্যই ভিডিওগুলি সম্পূর্ণরূপে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর তার সাথে সাথে অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের মতামত জানাবে এবং কি
করলে আরও ভালো হয় সেটাও তোমরা তুলে ধরবে এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।